আমার এটা বিচার আমার কলেজের ধান চলে গেছে আর ওর কাছে আমি মীমাংসার এটার ওইটা হবো। বাবা তোরা উচিত বিচার করেন, বাবা তোরা আমার মেয়ের উচিত বিচার করেন। মৃত্যু বিচার চাই, মৃত্যুর বাজুর মৃত্যু চাই। মোহাম্মদ হুমায়রা খাতুন খুশি, মৃত কুলসুম আক্তার খুশির বড় বোন। আমি 17 তারিখ দুপুরবেলা আমার মা আমার কাছে ফোন দিছিল, দিয়া বলে যে খুশি বান্ধবীর সাহায্যে কোচিং মিঠাপুকুর প্রত্যাশা কোচিংয়ে গেছে। এখন আমি ফোন দিচ্ছি, আমার ফোন রিসিভ করতেছে না। তখন আমি টেনশনের মধ্যে পড়ে যাই। তারপরে ওকে আমি বারবার ফোন দিই, 20 থেকে 25 বার ফোন দেওয়ার পর যখন রিসিভ করে না তখন আমার মনে একটা টেনশন আসে। তারপর আমি সব কিছু রেখে ওর প্রত্যাশা কোচিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়ি আমার 2টা বাচ্চা নিয়ে। যখন আমি অর্ধেক রাস্তায় আসি, ঠিক 5টা 44 বাজে, তখন ওই সময় আমার বোনের কুলসুম আক্তার খুশির যে প্রেমিক মারুফ, ওই আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে আপু, এখানে একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আপনার বোনের এবং মারুফের যে এটা অ্যাফেয়ার ছিল, এটা কতদিনের? সেটা কতদিন ছিল আমি জানি না, কিন্তু আমাকে বলা হয়েছে কুরবানি ঈদের আগে। হ্যাঁ, তখন আমি বলছি রিসেন্টলি আপনি 1 মাস আগে বা 15 দিন আগে বিষয়টা জানতে পারছি। জানার পর বলছি আমার বাবা বিদেশ থাকে, যে আসার পর আমরা সেই রকম পারিবারিকভাবে বিয়ে দেব। তখন আমার বোন এই শর্তে রাজি ছিল। রাজি থাকার পরে ও লেখাপড়া কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। তারপর যখন এই ঘটনার সাপেক্ষে আমি বের হই প্রত্যাশা কোচিং এর উদ্দেশ্যে, তখন ওই মারুফ 5টা 44 আমার কাছে ফোন দেয়, দিয়া বলছে যে আপু আমি মারুফ। তো আমি বলছি তুমি আমার কাছে কি জন্য ফোন দিছো? বলছে যে খুশি আমার কাছে। তখন আমার মনে একটু স্বস্তি আসছে, যে হয়তো ভালোবাসার মানুষের কাছে আছি, নিরাপদ জায়গায় আছে। তারপর আমি বলছি তোমরা কোথায় আছো? ও বলছে যে আমি মিঠাপুকুরে আছি। আমি বলছি যে ভাই, আমি যাওয়া পর্যন্ত তুমি আমার বোনের সাথে থাকি, যে তোমার কোনো ভয় নেই, আমি যাওয়ার পর কি হয়েছে সব কিছু শুনবো। তারপরে আবার ওই আমাকে ফোন দেয় 5টা 45 দেওয়ার পর বলছে আপু আপনি তাড়াতাড়ি আসেন, খুশি খুব অসুস্থ। তখন বলছে যে ভাই ওর কি সমস্যা? কিছু আর বলে নেই, ফোন কেটে দিছে। আবার ফোন দিছে, দেওয়ার পর বলছে আপু তাড়াতাড়ি আসেন। আমি বলছি আমার তো রাস্তাটা যাওয়া লাগবে ভাই, আমি আসতেছি, তুমি ওখানে একটু ট্রিটমেন্ট শুরু করো মিঠাপুকুর হাসপাতালে। এটা বলার পর ও ফোন কেটে দিছে। তখন আমি আমার বোনের ফোনে একবার ফোন দিছি, যে দেখি আগে তো ফোন রিসিভ করলো না, এখন করতে পারি কিনা। তখন ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বোন রিসিভ করছে। রিসিভ করার পর কন্ট্রোলটা ছিল একবারে মানে গলা টিপানোর মতো, যেমন একবার কথা বের হয় না, খুব কষ্টের সহিত আমাকে বলছে যে আপু তুই কোথায়, তাড়াতাড়ি আয়। তারপরে আমি বলছি যে আপু আমি যাইতেছি, তুই ওখানে থাক। তারপরে আমি কিছুক্ষণ পরে ওর ফোন থেকে হয়তো বা নার্স, না হয়তো পেশেন্টের কোনো সুস্থ অভিভাবক আমার কাছে ফোন দেয়। দেওয়ার পর বলছে যে আপনি পেশেন্টের কে হন? আমি বলছি যে আমি বড় বোন হই। তখন বলতেছে যে আপনি তাড়াতাড়ি আসেন, পেশেন্টকে বাঁচাইতে চাইলে। তা আমি বলতেছি যে আপু আমাকে তো রাস্তাটা যাওয়া লাগবে, সটি বাড়িতে আসছি আমি মিঠাপুকুর যাইতে যতক্ষণ। পরে অনেক মানে অবলম্বনের মাধ্যমে আমি মিঠাপুকুর পৌঁছাকালীন আবার ওই নার্সেরাই আমাকে 3 থেকে 4 বার ফোন দিছে। দেওয়ার পর শেষবারের মতো বলছে যে আপনার পেশেন্টকে যদি বাঁচাইতে চান তাড়াতাড়ি আসেন, পেশেন্টের মুখ দিয়ে ফেপনা আসতেছে। জানার পর সোজা আমার বোনের কাছে গেছি। আপনি আসার পরে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে যখন ঢুকলেন, তখন আপনার বোনের অবস্থা কি রকম ছিল? গুরুতর, খুবই অসুস্থ ছিল। আর তাৎক্ষণিক ওখান থেকে ছেলে পালাতো। আশেপাশে লোকেরা বলতেছে যে এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে ছেলে এখান থেকে পালাতো। ছেলে আর কখনো এর কাছে দেখতেও আসে নাই বা খোঁজও নিতে আসেনি। আমার বোনের পাশে আশেপাশের লোক ছিল আর নার্সেরা ছিল, এক হাতে স্যালাইন ছিল আর এক হাত নার্স ধরেছিল, পাগুলো শুধু দাফাইতেছে। তারপরে আমাকে ওই অবস্থা দেখে আমাকে জ্বরে ধরি চুমে খাইছে। খাওয়ার পর আমার বাচ্চা আর আমার স্বামীর কথা জিজ্ঞেস করছে, করার পরে মাথাটা ছাড়িয়ে দিছে ওখানেই। দেওয়ার পরে আমি সবাই আহাজারি মানে অনেক চিল্লাচিল্লি করার পর কেউ আমার বোনকে ধরে নাই। তারপরে নিচে আসলাম, আসার পর অ্যাম্বুলেন্স বলে চিল্লাইছি। তখন অ্যাম্বুলেন্স আলাটা উপরে একাই গেছে, যাওয়ার পরও তখন কেউ ধরে নাই। না ধরে যখন শোয়া অবস্থায় অ্যাম্বুলেন্স ভাই একবারে যখন কাঁধের উপর উঠাইছে, তখন আমার বোনটা চিকরি উঠছে, ও এরকম করে একটা চিল্লান দিয়ে উঠছে, হয়তো পেটে বা বুকে লাগছে। তারপর আমি নার্সের থেকে ব্যাগ আর ওর মোবাইল আর মিঠাপুকুরের কাগজ নেওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে এরই আবার এই সময়ের মধ্যে আমি আমার মাকে বলি যে ও মিঠাপুকুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে, তোমরা যে অবস্থায় পারো মিঠাপুকুর হাসপাতালে উপস্থিত হও। আমার মা আর আমার দাদি তাৎক্ষণিক যে কোনো মাধ্যমে দ্রুত মিঠাপুকুর হাসপাতালে চলে গেছে। তখন আমরা অ্যাম্বুলেন্সে অলরেডি উঠে গেছি। তারপর ওরা উঠার পর গড়ের মাথা যাওয়াকালীন আমি ওই ছেলের কাছে আবার ফোন দিছি, দিয়ে বলছি যে তুমি, ছেলের নাম মারুফ। বলছি যে তুমি আধা ঘন্টার ভেতর রংপুর মেডিকেল হাসপাতালে পৌঁছো। খুশি তোমার কথা খুব, তোমার পাশে থাকলে হয়তো একটু স্বস্তি পাবে। বলার পর ও ফোন কেটে দিছে তাৎক্ষণিকভাবে, আর ওর ফোনে আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। তারপরে যখন রংপুর হাসপাতালে গেলাম, তখন ওর পেটটা একটু ফুলা ছিল আর পেটটা প্রচুর শক্ত ছিল আর খুব গ্যাং গাইতেছে।
স্যালাইন যাচ্ছে, তখন আমরা রংপুর মেডিকেলে ভর্তি করালাম। ভর্তি করার পর ডক্টর বলতেছে যে কি খাওয়াইছে এটা যদি আমরা জানতে পারি তাহলে তাৎক্ষণিক চিকিৎসা হবে। তারপর ও তো আমার আত্মীয়র মধ্যে আমার মামাতো ভাই হয় সম্পর্কে, তো কোনো না কোনো এক মাধ্যমে আমরা জানতে পারি যে ও জুসের সাথে ঘুমের ওষুধ খাওয়াইছে, এটা আমরা জানতে পারছিলাম। তারপরে ডক্টর ওই মোতাবেক একটু চিকিৎসা দিছে, অক্সিজেন লাগাইছে, ইনজেকশন স্যালাইন 12টা অবধি চলছিল। তারপরে 12টা অবধি শুধু পেশাব আর পায়খানার জন্য খুব ছটফট করছে আমার বোন, কিন্তু ক্যাথাটার নাগা ছিল, কোনো পেশাবও নাই, কোনো পায়খানাও নাই। আমরা বাথরুমেও নিয়ে গেছি অনেক কয়বার, কিন্তু কোনো পেশাব পায়খানা হয় নাই। আবার ভোর 5:30 4টার ওইদিকে, 4টা 4:30 ওইদিকে মানে খুব দাহ ধরার মতো হয়েছে। তারপর আবার চেষ্টা করাইছি, কিন্তু কোনো পেশাব পায়খানা হয় নাই। তারপরে 6টার দিকে হাত পা দাপাইতে দাপাইতে আমার বোন মারা গেছে। আমরা আর কোনো কিচ্ছু করতে পারি নাই। আমার বোনের খুনিকে প্রেমের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে সুকৌশলে জুসের সাথে যাই হোক যে পয়জানি খায় মেরে ফেলছে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি এর ন্যায্য বিচার চাই, যাতে ওর এই বিচার দেখে আর কারো মায়ের সন্তান বা বোন হারিয়ে না যায়। বৃষ্টি নামের ওর বান্ধবী পাগলারহাটের একের সঙ্গে পড়ে। একই সঙ্গে পড়া। আচ্ছা, এদের ওই যে প্রতিষ্ঠানের নাম কি? কোন প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে? মির্জাপুর মাদ্রাসা। মির্জাপুর মাদ্রাসা থেকে। ঘরের মাথা মির্জাপুর মাদ্রাসা থেকে পড়ে। ওইখানে ওর বান্ধবী আমাকে ফোন দিয়ে বলতেছে, আন্টি তাড়াতাড়ি কেন আসতে দেন না। আপনাকে ফোনও দিছিল ওই মেয়ে? এই ফোন এখান থেকে দিয়েছে, ওই মেয়ে আমাকে কথা বলতেছে, আন্টি তাড়াতাড়ি কেন আসতে দেন না, আমরা তো সবাই আসছি, এই সিট টিটগুলো নেবো ওলা, নিয়ে বিদায়ের কথা শুনি তাড়াতাড়ি যাবো ওলা। তেমন মা হয়তো সে সকালে কেন জানে, দেরি করিতে যান, দেরিতে আসেন, আমার যে টেনশন হয়, ওরা ফোন করে আমার চিকের বাড়ি হচ্ছে। তারপরে অ্যাম্বুলেন্সের হাত ধরে পাও ধরে, ধরার পরে অ্যাম্বুলেন্স ভাই আবার নিয়ে যায়। তৎক্ষণাৎ আমরা ওখানে আমরা উপস্থিত হই। আমার চাওয়া, আমার মেয়ের জীবন হারার পরিবর্তে আমি বিচার চাই, তার জীবন আমার এটা বিচার। আমার কলেজের ধন চলে গেছে, আর ওর কাছে আমি মীমাংসা, আর এটা আর ওইটা হবো। বাবা তোরা উচিত বিচার করেন, বাবা তোরা আমার মেয়ে উচিত বিচার করেন, আল্লাহ তোমার ভালো করবে। গেছে নিয়ে যা আমার ভাস্তি অনেক করিয়া হত্যা করছে, কিন্তু আমরা কঠিন বিচার চাই, এর বদলে মৃত্যুর বদল মৃত্যু চাই, আবার ফাঁসি চাই আমরা। ও একা বিয়ে হয়েছে, আর 2 ছেলে, এক ছেলে বাইরে থাকে চাকরি করে, আর এক ছেলে তো। তাহলে এখন মারুফ ছেলেটা কোথায় আছে কইতে পারতেছেন না? না বাবা, কবে থেকে যোগাযোগ নেই আপনাদের সাথে? ওই মনে করো যে সেই দিন চলে গেছে পরীক্ষা বদরগঞ্জ, আর সেদিন থেকে আসে নাই, আর যোগাযোগ করে ফোন ধরতেছেন না? না না, ফোন বন্ধ। এসআই জান্নাত ভাই বলছেন? ভাই মুরাদ বলছি, জার্নালিস্ট। হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন তো না? কোথায় আছেন ভাইয়া? থানায় আছেন? এই মামলাটা ঘটনা হয়তো আপনি জানেন না। প্রথমে ওরা 2 দিন মামলা করতে চায় নাই, ওরা ইউটি করতে চায় নাই, ওরা মানে লাশটা পোস্টমর্টম করতেই দিবে না আমাদেরকে। পোস্টমর্টম ছাড়া আবার হত্যার বিচার চাই কিভাবে? সঠিক কোনো তথ্য দিতে চায় নাই, বিভিন্ন মাধ্যমে ফোন দিয়ে আমাদেরকে লাশটা দিতে বলছে, কিন্তু আমাদের সন্দেহ হয়েছে, আমি ভাই লাশ দেই নাই, পোস্টমর্টম করছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই তদন্ত চলছে, তারপর আমি তদন্ত করতেছি। আমি ডাক্তারের কাছে গেছিলাম মেডিকেলে, বুঝতে পারছেন? জি। মেডিকেলে গিয়ে যে নার্সগুলো ছিল ওই সময়, ওই নার্সগুলো জিজ্ঞাসাবাদ করছি, তারপর হলো ওখানকার যে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ, এটা আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এই মামলাটার একটা সুষ্ঠু একটা বিচার হবে ইনশাআল্লাহ। এটা আমি এতটুকু আপনাদেরকে না সেটাই, আমিও গতকালে বিষয়টাতে মাথা দিলাম। আমারও একটা সম্পর্কে আত্মীয় হচ্ছে এরা, তো আমিও চাই যদি হত্যাকাণ্ড হয়ে থাকে বা যদি হত্যার মানে হত্যার দিকে মেয়েটাকে ঠেলে দেওয়া হয়, এটার জন্য একটা বিচার হয় আর কি। ভাই যে অবস্থায় ছিল, এই যে সিসিটিভি ফুটেজে একটা ছেলেকে দেখা যাচ্ছিল, এ ছেলে তো ভালো না যে অভিযুক্ত। হ্যাঁ, মানে এই বিষয়টা নিয়ে কি মামলা হতে পারতো না? আপনি যেটা বলছেন সন্দেহজনক, আত্মহত্যা প্ররোচনায় মামলা হতে পারতো না? এটা শোনা আমি বলি। এখন এটা ওই যে ওরা যে এলিগেশন করতেছে, এটা হলো 2 দিন তো ওদের কাছে ছিল লাশটা বলে 2 দিন তো ছিল, কিন্তু ওরা তখনও কিছু বলে নাই। আচ্ছা, তারপর আমি অনেক ডাক্তারকে চেষ্টা করছি, ডাক্তারের কাছে মেয়েটা যখন ওখানে নিয়ে গেছে তখন পরিচয় দিতে যে আমার মামাতো ভাই হয়, কিন্তু ওরা কি হয় যেহেতু আপনি ভালো জানতে পারবেন, আমি জানি না, আপনার যেহেতু আসলে আপনি ভালো জানতে পারবেন না তাদের সম্পর্কের কেউ হয় মামাতো ভাই, এরকমটা আমিও শুনেছি। হ্যাঁ, ওটা বলছে মামাতো ভাই হয়। এখন
মনে করেন কারো সম্বন্ধে আপনি যখন ইয়ে তারপর আমরা স্ট্রং এভিডেন্স ছাড়া কেমন করে আমি চেষ্টা করতেছি এভিডেন্স কালেকশন করতে, বুঝতে পারছেন? তাহলে প্রথমে যদি তারা আন্তরিক থাকতো তাহলে 306 ধারার মামলা হলেও হতে পারতো। আমি আপনাকে বলি এরা তো বিভিন্ন মাধ্যমে লাশটা নেওয়ার জন্য ফোন দিতে, বুঝতে পারছেন? এখন না এরা আপনাদের কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, মানে বিভিন্ন জনের কাছে যাচ্ছে, মিথ্যা কথা বলতেছে, কিন্তু বাস্তবতা তো আমরা জানি ভাই। তাহলে আমি আপনাকে আপনাকে বলতেছি ভাই, এটা আমি যদি মিডিয়ার উপরে থাকি ইনশাল্লাহ, এটা যদি কোনো কিছু হয়ে থাকে সত্য বিচার আমি এখানে করে দিয়ে যাবো, যদি ইনশাল্লাহ আমার এতটুকু আপনাকে দিয়ে রাখতে পারেন আর কি। ভিসারা রিপোর্ট বা কজ অফ ডেথ একটু তাড়াতাড়ি যেন জানা যায়, এটাই আমরা এখন আশা করতেছি। আমি খুব দ্রুত চেষ্টা করতেছি, এখানে এমন হতে পারে যে কোনো সময় এটা ইয়ে হয়ে যাবে, এটা আপনার কিছু বললাম এতটুকু আর কি। ঠিক আছে ভাই, আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে।